হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে ট্রান্সক্রিপশন পড়ব। ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস মেইনলি। ওকে, আমাদের প্রোক্যারিওট সম্বন্ধেই সিলেবাসে বেশি পড়তে হয়। তাহলে আমরা পড়ব হচ্ছে ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। আমি মাঝে মাঝে ইউক্যারিওটদের ব্যাপারেও দু একটা কথা বলবো যেগুলো আমাদের জানা প্রয়োজন। তাহলে ট্রান্সক্রিপশন ব্যাপারটা কি, আমরা যেহেতু সেন্ট্রাল ডগমা কাকে বলে পড়া হয়ে গেছে, সেখানে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তাই না? আবার ডিএনএ থেকে মানে ডিএনএ নিজেকে তৈরি করতে পারে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় রেপ্লিকেশন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমার প্রথম স্টেপ। আজকে আমরা এই সেকেন্ড স্টেপটা পড়ব। এই সেকেন্ড স্টেপটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন হচ্ছে সেই পদ্ধতি যেখানে আরএনএ তৈরি হবে কি থেকে? ডিএনএ থেকে। ওকে, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আমরা আজকে পড়বো ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। আমি একটা প্রোক্যারিওটিক সেল আঁকছি, একটা ইউক্যারিওটিক সেল আঁকছি। এই একটা ধরো প্রোক্যারিওটিক সেল, এই একটা ধরো ইউক্যারিওটিক সেল। ওকে, আমরা জানি যে ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, তাই না? ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে, এটা আমি আগেও বলেছি। ওকে, রেপ্লিকেশন পড়ানোর সময় আমি নিউক্লিয়ার মেমব্রেনটা আঁকছি। ডাবল লেয়ার্ড মেমব্রেন হয়, অত ভালো করে আঁকলাম না, কারণ সেটা আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রোক্যারিওটদের আমরা জানি যে সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে সার্কুলার ডিএনএ। এই ধরো একটা ডিএনএ। ওকে, ইউক্যারিওটদের থাকে নিউক্লিয়াসের মধ্যে লিনিয়ার ডিএনএ, স্ট্রেট ডিএনএ, এটাও আমরা জানি, আমি রেপ্লিকেশন পড়ানোর সময় বলেছি। তাহলে ট্রান্সক্রিপশনটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে অবশ্যই হবে সাইটোপ্লাজমের মধ্যে। ইউক্যারিওটদের ট্রান্সক্রিপশন কি সাইটোপ্লাজমের মধ্যে হবে নাকি নিউক্লিয়াসের মধ্যে হবে? অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কারণ আমি রেপ্লিকেশন পড়ানোর সময় বলেছিলাম যে এই নিউক্লিয়ার ডিএনএ কখনোই কিন্তু সাইটোপ্লাজমে বেরিয়ে আসবে না। তাহলে ট্রান্সক্রিপশন হওয়ার সময় ডিএনএটা ওপেন হবে, ধরো এই রিজিয়নটা এরকম ওপেন হয়েছে। রেপ্লিকেশন হওয়ার সময় যেমন ডিএনএ ওপেন হয়, ট্রান্সক্রিপশন হওয়ার সময়ও ডিএনএ এরকম ওপেন হতে হবে। আমি আসছি একটু পরে প্রসেসটা ডিটেলে। এবং তাকে কপি করে এই ধরো আরএনএ চেন তৈরি হচ্ছে। ওকে, এই কালোটা ধরো আরএনএ চেন, ঠিক? তাহলে এই যে আরএনএ ইউক্যারিওট প্রোক্যারিওটদের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যেই আরএনএ তৈরি হচ্ছে, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ তৈরি হওয়ার পর তার অনেকগুলো মডিফিকেশন হয়, আমি পরে বলবো সেগুলো সম্বন্ধে। কিছু মডিফিকেশন হয় এই আরএনএটার। মডিফিকেশন হওয়ার পর কিন্তু আরএনএটা এই নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর দিয়ে ও বেরিয়ে আসে সাইটোপ্লাজমে। এবং সাইটোপ্লাজমে বেরিয়ে আসার পর কিন্তু এটাকে তো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, তা এর গায়ে কিন্তু রাইবোজোম এসে যুক্ত হবে এবং তারপর কিন্তু ট্রান্সলেশন হবে, অর্থাৎ প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন কিন্তু হবে সাইটোপ্লাজমে। তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে, ট্রান্সলেশন হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে এমআরএনএ তৈরি হবে নিউক্লিয়াসের মধ্যে, তৈরি হওয়ার পর তার কিছু মডিফিকেশন হবে, কিছু অল্টারেশন হবে। এগুলো হওয়ার পর সে নিউক্লিয় পোর বা নিউক্লিয় ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে আসার পর তার গায়ে রাইবোজোম যুক্ত হবে এবং ট্রান্সলেশন হবে। তাহলে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন ইউক্যারিওটদের ক্ষেত্রে কখনো কি একসঙ্গে ঘটতে পারে? মানে ট্রান্সক্রিপশন যতক্ষণ না সম্পূর্ণ হয়, সম্পন্ন হয়ে যায়, শেষ হয়, শেষ হওয়ার পর ওর মডিফিকেশান হবে, তারপর যখন ও বেরিয়ে আসবে তারপর কিন্তু ট্রান্সলেশন হবে। কিন্তু যদি আমরা প্রোক্যারিওটদের কথা বলি, প্রোক্যারিওটদের আরএনএ তৈরি হওয়া ধরো শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, এটা ধরো আরও লম্বা হবে। এটা চলতে চলতেই কিন্তু এর গায়ে এরকম রাইবোজোম বাইন্ড করে যেতে পারে এবং এখান থেকে কিন্তু প্রোটিন চেন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশন শুরু হয়ে যেতে পারে। তাহলে এই কারণে আমরা বলতেই পারি যে ইন প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন in prokaryotes transcription and translation are coupled phenomenon, এটা বলতে পারি। তার মানে প্রোক্যারিওটদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন চলাকালীনই কিন্তু ট্রান্সলেশন শুরু হয়ে যেতে পারে। এই কারণে আমরা বলতেই পারি যে ইন কেস অফ প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন আর কাপলড ফেনোমেনন। কিন্তু আমরা কিন্তু কখনোই ইউক্যারিওটদের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো না,
কারণ ট্রান্সক্রিপশন শেষ হবে, তারপরে এমআরএনএ বেরিয়ে আসবে সাইটোপ্লাজমে, তবেই কিন্তু ট্রান্সলেশন হওয়া সম্ভব। তাহলে এই পার্থক্যটা বোঝা গেছে। আমরা এখন ইউক্যারিওট নিয়ে খুব একটা কথা বলবো না, আমরা পুরো কনসেন্ট্রেট করব প্রোক্যারিওটের ওপর। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো আমি। ওকে, তাহলে আমরা এবারে একটা ডিএনএর অংশ আঁকি যেটার মধ্যে ট্রান্সক্রিপশন হবে। ধরো এই একটা ডিএনএ, এই ডিএনএটার মধ্যে ধরো এইখান থেকে এত অবধি এইটুকু অংশের মধ্যে ট্রান্সক্রিপশন হবে। ওকে, তাহলে এইটুকু অংশকে আমরা বলবো জিন, অথবা একে আমরা বলবো ট্রান্সক্রিপশন ইউনিট। ওকে, তাহলে যেটুকু অংশে ট্রান্সক্রিপশন হয় সেইটুকু অংশকে আমরা বলবো জিন বা ট্রান্সক্রিপশন ইউনিট। ধরো 5 প্রাইম টু 3 প্রাইম এই ডিরেকশন আমরা জানি, 3 প্রাইম টু 5 প্রাইম। এবারে ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড, ডিএনএ তো দুটো তন্ত্রী বা ডাবল স্ট্র্যান্ড, কিন্তু এখান থেকে কপি করে যে আরএনএ তৈরি হবে সে তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ধরো এইটুকু অংশ যদি ডিএনএ হয়, ধরো এইটুকু অংশের মধ্যে ধরো 1000 বেস পেয়ার আছে, 1000 বেস পেয়ার বা 1000 নিউক্লিওটাইড পেয়ার লং। তাহলে একে কপি করে যে এমআরএনএ তৈরি হবে তার মধ্যেও কিন্তু 1000খানা নিউক্লিওটাইড থাকবে। তাহলে এই 1000টা নিউক্লিওটাইড কার পরে কে আসবে কিসের ওপর নির্ভর করে? এটা নির্ভর করে এই ডিএনএ স্ট্র্যান্ডের ওপর। এবার ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড, তার মানে যে কোনো একটাকে কপি করেই নিশ্চয়ই এমআরএনএ তৈরি হবে। যদি দুটোকেই কপি করতো তাহলে কি হতো? তাহলে আরএনএটা ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যেত না? তা তো হয় না। তার মানে ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে কোনো একটা স্ট্র্যান্ডই কপি হয়। এই যে আরএনএ চেনটার যে গ্রোথ হবে, আরএনএ চেনের গ্রোথ সবসময় হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এটা যে কোনো নিউক্লিওটাইডের চেনের গ্রোথই কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, আমি রেপ্লিকেশন পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এবার দুটো ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড তার মধ্যে যে কোনো একটা স্ট্র্যান্ডই কপি হবে। তাহলে কোন স্ট্র্যান্ডটা কপি হবে? এই 3 প্রাইম টু 5 প্রাইম। ওকে, 3 প্রাইম টু 5 প্রাইম এই স্ট্র্যান্ডকে কপি করেই নতুন আরএনএ চেনটা তৈরি হবে। এবার তুমি বলতেই পারো যে স্যার আপনি যে 3 প্রাইম টু 5 প্রাইম বলছেন, আমি যদি এটাকে উল্টো করে আঁকতাম তাহলে এটা তো 3 প্রাইম টু 5 প্রাইম, তো এটাও তো হতে পারে। তাহলে এটা কপি হবে নাকি এটা কপি হবে? এবারে কোন স্ট্র্যান্ডটা কপি হবে সেটা নির্ভর করে কয়েকটা জিনিসের ওপর। কোন জিনিসের ওপর? প্রোমোটার এবং টার্মিনেটার। আপাতত আমি যে ছবি আঁকছি সেই ছবি অনুযায়ী ধরো এই দিকটা হচ্ছে প্রোমোটার। ওকে, ধরো এই রিজিয়নটা হচ্ছে প্রোমোটার, এই রিজিয়নটা হচ্ছে টার্মিনেটার। তাহলে প্রোমোটার কোন জায়গা, টার্মিনেটার কোন জায়গা? নাম শুনেই বুঝতে পারছো প্রোমোটার হচ্ছে সেই জায়গা যেখানে ট্রান্সক্রিপশনটা শুরু হওয়ার জন্য কিছু প্রোটিন এসে বাইন্ড করবে। কিছু প্রোটিন মানে আরএনএ পলিমারেজ, যেখানে বেশি প্রোটিন লাগে না। রেপ্লিকেশনে অনেক প্রোটিন বা অনেক এনজাইমের নাম আমরা পড়েছি, ট্রান্সক্রিপশনটা অনেক ইজি প্রসেস। আর টার্মিনেটার মানে যেখানে প্রসেসটা টার্মিনেশন হবে, শেষ হবে। ওকে, এবারে প্রোমোটারের মধ্যে ধরো এইটা হচ্ছে প্রথম নিউক্লিওটাইড যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, আমি একে ধরো +1 নাম্বার দিলাম। তাহলে এই দিকটা হচ্ছে আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম বলা হয়। তাহলে প্রথম নিউক্লিওটাইড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাহলে +2 +3 +4 +5 +6 করে দিকে এগোবো। আর যদি আমরা এদিকে যাই তাহলে কী হবে? -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, এরকম পরপর মাইনাস মাইনাস করে এগোবে, তাই না? -10 রিজিয়ানটা ধরো -8 থেকে ধরো -13 এরকম কিছু একটা হবে। এই -10 রিজিয়ানে এটাকে মিড পয়েন্ট ধরা হয়। এখানে যে পরপর নিউক্লিওটাইডগুলো তাদের একটা সিকোয়েন্স থাকে, TA TA AT। ওকে, আচ্ছা আগে আমি এইটা সম্বন্ধে বলছি, আমি আরেকটা ফার্স্টে এটা বলে নিই যে কোন স্ট্র্যান্ডটা কপি হবে যে বললাম আমি। আপাতত ধরে নাও এই স্ট্র্যান্ডটা কপি হচ্ছে, এই স্ট্র্যান্ডটা, এই দুটোর মধ্যে। তাহলে যে স্ট্র্যান্ডটাকে কপি করে এমআরএনএ তৈরি হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এই টেমপ্লেট কথাটা কিন্তু আমরা রেপ্লিকেশন পড়ার সময়ও পড়েছি। টেমপ্লেট মানে ছাঁচ। তাহলে একে কপি করে এমআরএনএ তৈরি হবে। তার মানেটা কি? তার মানে এর প্রথম নিউক্লিওটাইডটা যদি থাকে টি, তাহলে এর প্রথম নিউক্লিওটাইডটা আসবে এ, মানে টি এর কমপ্লিমেন্টারি এ। এর সেকেন্ডেরটা যদি থাকে জি, তাহলে এর সেকেন্ডে কি আসবে? সি। তাহলে একে কপি করে এখানে আসছে, তাহলে একে বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে
তাহলে আরেকটা যে ডিএনএ স্ট্র্যান্ড সে নিশ্চয়ই ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করছে না, হেল্প করছে না, তাহলে এই স্ট্র্যান্ডটা নিশ্চয়ই কপি হচ্ছে না। তাহলে এই স্ট্র্যান্ডটাকে কি বলা উচিত? একে বলা উচিত অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ড। ক্লিয়ার? তাহলে কোনটা টেমপ্লেট স্ট্র্যান্ড, কোনটা অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ড আপাতত বুঝতে পেরেছো। দুটোর মধ্যে যে স্ট্র্যান্ডটাকে কপি করে আরএনএ তৈরি হবে তাকে বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটাকে কপি করা হবে না তাকে আমরা বলবো অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ড। ভালো করে দেখো, ধরো টেমপ্লেট স্ট্র্যান্ডের প্রথম নিউক্লিওটাইডটা টি, তাহলে আরএনএর মধ্যে আসবে এ, এর কমপ্লিমেন্টারি। এবার আমাকে বলো তো, তাহলে এখানে টি থাকলে এদিকে কি আছে? এ আছে না? এখানে জি থাকলে এখানে কি আছে? সি আছে, তাই না? তাহলে দেখো এর মধ্যেও যেমন নিউক্লিওটাইড পরপর পরপর আসবে, এই অ্যান্টি টেমপ্লেট মানে যেটা ট্রান্সক্রিপশানে হেল্প করলো না তার যে নিউক্লিওটাইড সিকোয়েন্স সেটা অলমোস্ট এটার মানে সমান না। আমি অলমোস্ট কেন বলছি, হুবহু কেন বলছি না? এর কারণ ধরো এখানটায় আছে এ, তাহলে এখানটা কি থাকবে? টি থাকবে, কিন্তু একে কপি করে এখানে কি আসবে? টি আসবে, আসবে ইউ। আরএনএর মধ্যে তো টি থাকে না, থাইমিন থাকে না। তার মানে অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ডের যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স সেটা এই এমআরএনএ যে তৈরি হবে তার সঙ্গে কিন্তু অলমোস্ট সেম। অলমোস্ট সেম মানে এই টি আর ইউটা বাদ দিলে, ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে ইউরাসিল থাকে, তাহলে টি ইউ এটা বাদ দিলে বাকি সব কিন্তু সেম। তার মানে এর যা কোডিং, এর কোডিংয়ের সঙ্গে সেম। ওই জন্য অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ডের আরেকটা নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, মনে থাকবে। তাহলে অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ডকে কেন কোডিং স্ট্র্যান্ড বলা হয়? কারণ অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ডের নিউক্লিওটাইড সিকোয়েন্স যে এমআরএনএ তৈরি হলো তার নিউক্লিওটাইডের সিকোয়েন্সের সঙ্গে অলমোস্ট সেম, খালি টি ইজ রিপ্লেসড বাই ইউ, বাকি সব কিন্তু সেম। ক্লিয়ার? এবারে এই যে মাইনাস, তাহলে ধরো মিড পয়েন্টটা হচ্ছে -10, তারপর ধরো -8, -9, -10, -11, -12। ওকে, তাহলে টি এ টি এই সিকোয়েন্সটা থাকে কিন্তু অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ডে। এই সিকোয়েন্সটাকে বলা হয় টাটা বক্স, অথবা এর একটা নাম আছে, কি নাম? প্রিবনো বক্স। এটা একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্স দেখেই কিন্তু আরএনএ পলিমারেজ এখানে এসে বাইন্ড করে। আরেকটা সিকোয়েন্স বলছি যেটাও ইম্পর্টেন্ট, তার মিড পয়েন্টটা হচ্ছে -35। ধরো মিড পয়েন্টটা কিন্তু -35, তার মানে ধরো -33 থেকে ধরো 38 অবধি। এখানকার সিকোয়েন্সটা কি? টি টি জি এ সি এ, দেখা যাচ্ছে টি টি জি এ সি এ। এই সিকোয়েন্সটার নাম হচ্ছে জিসি বক্স, অথবা এর আরেকটা নাম হচ্ছে রেকগনিশন সিকোয়েন্স। রেকগনিশন সিকোয়েন্স। ওকে, তাহলে আরএনএ পলিমারেজ কিন্তু এই সিকোয়েন্সকে দেখেও রেকগনাইজ করে, এসে এখানে বাইন্ড করে। ওই জন্য এর নাম রেকগনিশন সিকোয়েন্স বা জিসি বক্স। মেনলি একে দেখেই চিনে বাইন্ড করে। টাটা অ্যাট রিজিয়নটা আরেকটা কাজে হেল্প করে, কারণ এখানে টাটা অ্যাট টি এ টি মানে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের সিকোয়েন্সটা কী হবে? এ টি টি এ। তাহলে এখানে এ টি আছে না পরপর, মানে ডাবল বন্ড বেশি না, তো একে ভাঙতে সুবিধা। এখান থেকেই কিন্তু প্রথম হাইড্রোজেন বন্ড ভেঙে আরএনএটা ডিএনএটা ওপেন হয়। ওকে, তাহলে দুটো ইম্পর্টেন্ট সিকোয়েন্স জিসি বক্স এবং টাটা বক্স। টাটা বক্সের মিড পয়েন্ট কোনটা? -10, তার মানে ডাউন স্ট্রিমের দিকে। আর জিসি বক্সের মিড পয়েন্ট কোনটা? -35, ডাউন স্ট্রিমের দিকে। সিকোয়েন্সগুলো কিন্তু অ্যান্টি টেমপ্লেটে থাকে। তাহলে এগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে কোন স্ট্র্যান্ডটা কপি হবে। মানে এই টাটা একটা যদি এখানে না থেকে যদি এইখানটা থাকতো, তাহলে কিন্তু আমরা এটাকে জিন ধরলে এদিকটা হতো প্রমোটার, এদিকটা হতো টার্মিনেটার। বুঝতে পেরেছো? তাহলে এগুলোর অবস্থান অনুযায়ী কিন্তু আমরা কোন স্ট্র্যান্ডটা কপি হবে সেটা নির্ধারণ করব। তাহলে আপাতত আমাদের ছবি অনুযায়ী এই নিচের যে স্ট্র্যান্ডটা একে কপি করে এমআরএনএ তৈরি হবে। এত অবধি ক্লিয়ার? তাহলে এবার আমরা ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু করি। ট্রান্সক্রিপশন প্রসেসটা 3টে স্টেপে সম্পন্ন হবে। 3টে স্টেপ, একদম ইজি প্রসেস। রেপ্লিকেশন যখন বুঝে নিয়েছো, ট্রান্সক্রিপশন জল ভাত। প্রথম স্টেপটা কি? ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। 2 নম্বর, elongation of RNA chain, elongation of RNA chain। 3 নম্বর,
টার্মিনেশন অফ আরএনএ চেইন সিনথেসিস। এসব ভুলে যাও। 3টে স্টেপ কি কি? ইনিশিয়েশন মানে প্রসেসটা শুরু হবে, এলংগেশন মানে আরএনএ চেনটা আরও লম্বা হবে, টার্মিনেশন মানে শেষ হবে। ওকে, তাহলে এই 3টে হেডিংয়ে বা 3টে স্টেপে আমরা পুরো প্রসেসটা দেখব। আমি মুছে দিচ্ছি, প্রসেসটা আমি শুরু করছি। তাহলে ট্রান্সক্রিপশনে হেল্প করবে যে এনজাইম, রেপ্লিকেশন মনে করে দেখো, রেপ্লিকেশনে কত এনজাইম লেগেছিল। প্রথমে আসলো ডিএনএ এ প্রোটিন, তারপরে এলো হেলিকেজ, এসএসবি প্রোটিন, টোপোআইসোমারেজ 2 বা ডিএনএ গাইরেজ, প্রাইমেজ এলো, তারপর পলিমারেজ এলো, ডিএনএ পলিমারেজ 3, লাস্টে এলো ডিএনএ পলিমারেজ 1, প্রাইমার রিমুভ করলো, তারপর ডিএনএ লাইগেজ এলো, নিক জুড়লো। তো অনেক, প্রায় 8-10টা এনজাইমের নাম এবং তাদের ফাংশন আমাদের রেপ্লিকেশন পড়ার সময় মুখস্থ করতে হচ্ছে। সৌভাগ্যবশত ট্রান্সক্রিপশনে হেল্প করবে একটাই মাত্র এনজাইম যে পুরো প্রসেসটা করতে পারবে, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। ওকে, তাহলে আরএনএ পলিমারেজ প্রচণ্ড গুরুত্বপূর্ণ এনজাইম। এ একাই 100, সব কাজ একাই করবে। ইউক্যারিওটদের ক্ষেত্রে আমি একটু ইউক্যারিওট সম্বন্ধে বলে নিই। ইউক্যারিওটসদের ক্ষেত্রে 3 রকমের আরএনএ পলিমারেজ পাওয়া যায়। আরএনএ পলিমারেজ 1, শর্টে বলা হয় আরএনএ পল 1, আরএনএ পলিমারেজ 2 বা আরএনএ পল 2, এবং আরএনএ পলিমারেজ 3 বা আরএনএ পল 3। ওকে, তাহলে ইউক্যারিওটদের 3 রকমের আরএনএ পলিমারেজ পাওয়া যায়। প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট আরএনএ সিনথেসিস করে, সবাই কিন্তু সব ধরনের আরএনএ সিনথেসিস করতে পারবে না। আরএনএ পলিমারেজ 1 কোন আরএনএ সিনথেসিস করে? রাইবোজোমাল আরএনএ, তার মানে আরএনএ। আমরা যখন ট্রান্সক্রিপশন পড়ি, ট্রান্সক্রিপশনে যে আরএনএ তৈরি করি আমরা, মানে আমাদের সিলেবাসে যেটা আছে, সেটা কিন্তু মেনলি আমরা এমআরএনএ সিনথেসিস পড়ি, আরআরএনএ বা টিআরএনএ সিনথেসিস পড়ি না। তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে এমআরএনএ সিনথেসিস করতে হেল্প করবে আরএনএ পলিমারেজ 2। এটা একটু মনে রাখো, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ যাকে কপি করে আবার প্রোটিন তৈরি হবে, মানে যেই আরএনএর কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড পরপর এসে প্রোটিন চেন তৈরি করবে, সেই এমআরএনএ তৈরি করতে হেল্প করে কোন পলিমারেজ? আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ 3 কোন আরএনএ তৈরি করতে হেল্প করবে? ট্রান্সফার আরএনএ। ওকে, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই আরএনএ পল 2টা কিন্তু মনে রাখতেই হবে। তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 2 মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। কিন্তু আমরা এখন পড়ছি প্রোক্যারিওটস, ফলে ইউক্যারিওটসের দিকে এখন আর কথা বলবো না। সৌভাগ্যবশত প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এই ঝামেলাটুকুও নেই। প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এই পল 1, পল 2, পল 3 এসবের ঝামেলাও নেই। প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এক রকমেরই আরএনএ পলিমারেজ পাওয়া যায়। তাহলে প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এক ধরনেরই আরএনএ পলিমারেজ পাওয়া যায় যে নিজেই সব রকমের কিন্তু আরএনএ সিনথেসিস করতে পারে। ওকে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এই আরএনএ পলিমারেজের। তার জন্য এই আরএনএ পলিমারেজের স্ট্রাকচারটাও আমাদের জানতে হবে, যে এই প্রোটিনটা বা এই এনজাইমটা কেমন দেখতে। এটার স্ট্রাকচারে আমরা 6টা পলিপেপটাইড চেন দেখতে পাবো। আরএনএ পলিমারেজের স্ট্রাকচারে আমরা 6 রকমের প্রোটিন বা 6 রকমের পলিপেপটাইড চেন দেখতে পাবো। কি কি? 2টো আলফা পলিপেপটাইড চেন, একটা বিটা, একটা বিটা প্রাইম, একটা ওমেগা এবং একটা সিগমা। ওকে, তাহলে 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা এবং সিগমা মনে থাকবে। আমি ছবি আঁকি কেমন দেখতে হয়। ধরো এই হচ্ছে ওমেগা, এই ধরো সিগমা, এই ধরো 2টো আলফা, এই ধরো বিটা, বিটা প্রাইম। তাহলে এই 6টা সাব ইউনিট বা 6টা পলিপেপটাইড যখন একসঙ্গে থাকবে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হলো এনজাইম। ওকে, তাহলে আরএনএ পলিমারেজের হলো এনজাইমের স্ট্রাকচারটা কীরকম? যখন 6টা সাব ইউনিটই একসঙ্গে উপস্থিত থাকবে, এই স্ট্রাকচারকে আমরা বলবো হলো এনজাইম। আমরা দেখব প্রসেসটা চলাকালীন একটা সময় আসবে
যখন এই সিগমা সাব ইউনিটটা এদেরকে ছেড়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে সিগমা সাব ইউনিট একটা সময় আমরা দেখব যে বাকিদেরকে ছেড়ে আলাদা হয়ে যাবে। তাহলে সিগমা যদি আলাদা হয়ে যায় তাহলে বাকি কারা পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে ওমেগা, দুটো আলফা, বিটা এবং বিটা প্রাইম। এদিক ওদিক লিখলাম, সেটা কোনো ফ্যাক্টর না। তাহলে এই সিগমা যখন বেরিয়ে যাবে, তার মানে কি এই 5টা সাব ইউনিট প্লাস সিগমা মিলে হচ্ছে হলো এনজাইম। তাহলে এই যখন সিগমা এদের সঙ্গে যুক্ত থাকবে না, তখন এই 5টা সাব ইউনিটকে আমরা কি নাম দেব? এদেরকে আমরা বলবো কোর এনজাইম। ক্লিয়ার? তাহলে কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর বা সিগমা সাব ইউনিট মিলে কিন্তু তৈরি হয় হলো এনজাইম। আমরা প্রসেসটা যখন পড়বো তখন দেখব যে একটা সময় হলো এনজাইম থাকবে, আবার একটা সময় সিগমা এদেরকে ছেড়ে বেরিয়ে যাবে, তখন কিন্তু বাকি কাজটা কোর এনজাইম করবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই সিগমা সাব ইউনিটটা কিন্তু এই যে জিসি বক্স, টাটা বক্স এদেরকে চিনে আইডেন্টিফাই করে ঠিক জায়গায় বাইন্ড করতে হেল্প করে। তাহলে সিগমা না থাকলে কিন্তু আরএনএ পলিমারেজ ডিএনএর যে কোনো জায়গায় বাইন্ড করে যে কোনো জায়গা থেকে কিন্তু ট্রান্সক্রিপশন শুরু করে দিত। ফলে সৌভাগ্যবশত সিগমা থাকার ফলে কিন্তু সেই সমস্যাটা হয় না। এত অবধি ক্লিয়ার? তাহলে আরএনএ পলিমারেজের স্ট্রাকচারটা বোঝা গেছে। আমি আরও সহজ করে ছবিটা আঁকবো পড়ানোর সময়, তখন ধরো আমি এরমভাবে আঁকবো। ধরো এই হচ্ছে পুরো কোর এনজাইম, মানে সবকটা এর মধ্যে আছে, এবং এর সঙ্গে ধরো এটা হচ্ছে সিগমা সাব ইউনিট। ক্লিয়ার? তাহলে কোর এনজাইম প্লাস সিগমা, দেখতে রাইবোজোমের মতো মনে হচ্ছে, তা না, আমি সহজ করে আঁকলাম যে এটা ধরো কোর এনজাইম, এটা ধরো সিগমা, তাহলে মিলে হচ্ছে এটা হলো এনজাইম। ওকে, আমি আঁকার সময় এত ঝামেলা করে আঁকবো না, সহজ করে আঁকবো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিচ্ছি আমি তাহলে। ওকে, এবারে আমরা প্রসেসটা শুরু করব। তাহলে আমি একটু এই রিজিয়নটাকে আমি জুম করে বড় করে আঁকছি। হ্যাঁ, তাহলে ইনিশিয়েশন, হেডিং করো ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। প্রসেসটা কিভাবে শুরু হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ইনিশিয়েশন, ধরো এই হচ্ছে এই রিজিয়নটা, ধরো এখানটা হচ্ছে জিন, আরও আছে জিন, তারপর টার্মিনেটার, আমি ওই দিকটা এখন আঁকছি না। তাহলে এটা হচ্ছে প্রথম নিউক্লিওটাইড যেখান দিয়ে ট্রান্সক্রিপশন শুরু হবে। তাহলে এই পয়েন্টটা ধরো ওই -10 পয়েন্টটা, তার মানে টাটা বক্সের মিড পয়েন্টটা। ধরো এখানটা ধরো -35 রিজিয়নটা, অর্থাৎ জিসি বক্সের মিড পয়েন্টটা। ক্লিয়ার? ওকে, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এটা আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা আমাদের অ্যান্টি টেমপ্লেট স্ট্র্যান্ড। ক্লিয়ার? এবারে ইনিশিয়েশন হচ্ছে, তাহলে পলিমারেজ এসে প্রথমে বাইন্ড করবে। পলিমারেজ এসে এই -35 রিজিয়নকে চিনে প্রথমে এইখানে এরমভাবে বাইন্ড করে। অনেক বড় স্ট্রাকচার আনে পলিমারেজের। তাহলে বাইন্ড করলো, দেখো এবার ছবিটা বোঝা যাচ্ছে। তাহলে এটা কি আঁকলাম? সিগমা। এটা কি? কোর এনজাইম। তাহলে এখন কি অবস্থায় আছে? এখন কিন্তু কোরের সঙ্গে সিগমা যুক্ত আছে। তার মানে প্রথমে যখন আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে তখন কিন্তু হলো এনজাইম ফর্মে বাইন্ড করে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ইনিশিয়েশনের সময়, অর্থাৎ ট্রান্সক্রিপশন শুরু করার সময় আরএনএ পলিমারেজ যে এসে বাইন্ড করে সে কিন্তু হলো এনজাইম ফর্মে বাইন্ড করে। ওকে, কারণ সিগমাটাই কিন্তু এই নির্দিষ্ট সিকোয়েন্সগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে। তাহলে প্রথমে এসে জাস্ট লুজলি বাইন্ড করলো, এখনও কিন্তু ডিএনএটা ওপেন হয়নি। আমাকে তো ডিএনএ ভাঙতে হবে। আমি যে এখানে দাগ দাগ করিনি, বেসিক্যালি তো এখানে দাগ 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 মানে হাইড্রোজেন বন্ড আছে তো রে বাবা, পুরো ডিএনএ জুড়ে তো হাইড্রোজেন বন্ড আছে, আমি আঁকিনি, তাই না? পুরোটাতেই তো আছে, আমি আঁকছি না, নোংরা হয়ে যাবে ছবিটা। তাহলে এখন জাস্ট এসে লুজলি বাইন্ড করলো এই জিসি বক্সে। এবার কি হয়, টাটা বক্সের সঙ্গেও টাইটলি বাইন্ড করে এবং টাটা বক্স রিজিয়নটাকেও হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকে। তাহলে এই রিজিয়ন থেকে প্রথম হাইড্রোজেন বন্ড ভাঙা শুরু হয়। আমি বললাম না টাটা বক্স মানে কি টিএ টিএ এটি, তার মানে এর অপোজিট স্ট্র্যান্ডে অর্থাৎ টেমপ্লেট স্ট্র্যান্ডে এটিএ টিটিএ, তার মানে এ ডবল বন্ড টি এখানে বেশি। এ ডবল বন্ড টিকে ভাঙা অনেক ইজি জি ট্রিপল বন্ড সি এর থেকে। তাহলে যদি এই রিজিয়নটা ভেঙে যায় হাইড্রোজেন বন্ড, তাহলে পরের ছবিটা কেমন হওয়া উচিত? এরকম হবে।
তাই না? তাহলে এইসব জায়গায় কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। এর পরের রিজিয়নও চওড়া হয়ে গেল বেশি, তাই তো? তাহলে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। আরএনএ পলিমারেজ অনেক বড় স্ট্রাকচার, সে এরমভাবে বাইন্ড করে আছে, কোনো সমস্যা নেই, এবং সে তার সঙ্গে সিগমাটাও বাইন্ড করে আছে, তার মানে এখন হলো এনজাইম ফর্মে আছে। ধরো এই রিজিয়ানটা ওই -10 রিজিয়ান, এখান থেকে ওপেন হওয়া শুরু হয়েছে, অনেকটা রিজিয়ান তার সামনের দিকে পুরোটা ওপেন হয়ে গেছে। ধরো এটা হচ্ছে ওই প্রথম নিউক্লিওটাইড যেখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে। তাহলে ডিএনএ ওপেন করার কাজ কে করলো? হাইড্রোজেন বন্ড ভাঙার কাজ কে করলো? রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ড ভাঙার কাজ কে করে? প্রথমে করে ডিএনএ এ প্রোটিন, তারপরে বাকি ডিএনএর হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য কে আসে? হেলিকেজ বা ডিএনএ বি প্রোটিন, তাই না? এখানে দেখো কোনো হেলিকেজ টেলিকেজ কিচ্ছু লাগলো না, আরএনএ পলিমারেজ নিজেই কিন্তু হাইড্রোজেন বন্ড ভেঙে দিল। তাহলে হাইড্রোজেন বন্ড ভাঙার ফলে এই রিজিয়নের ডিএনএর স্ট্র্যান্ডটা সিঙ্গল স্ট্র্যান্ডেড কন্ডিশনে চলে এলো এবং একটা বাবল লাইক স্ট্রাকচার তৈরি হলো। তাহলে এরকম একটা বাবল লাইক স্ট্রাকচার রেপ্লিকেশনের সময়ও তৈরি হয়েছিল, তাকে আমরা কি বলেছিলাম? তাকে আমরা বলেছিলাম রেপ্লিকেশন বাবল। তাহলে এর নাম কি হওয়া উচিত? ট্রান্সক্রিপশন বাবল, তাই তো? তাহলে এই বাবলটার নাম ট্রান্সক্রিপশন বাবল। তাহলে ট্রান্সক্রিপশন বাবল কে তৈরি করলো? আরএনএ পলিমারেজ। এবারে ওপেন হলো, তাহলে টেমপ্লেটের নিউক্লিওটাইডগুলো এখন এক্সপোজড হয়ে গেল, তাই না? এর নিউক্লিওটাইডগুলোকে এখন রিড করা সম্ভব, যেখানে এ আছে না টি আছে না জি আছে না সি আছে, রিড করবে। রিড করে তার ঠিক কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডকে নিয়ে আসবে কে? এই আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের নাম কেন আরএনএ পলিমারেজ? পলিমার তৈরি করে বলে তাই এর নাম পলিমারেজ। কিসের পলিমার তৈরি করে? কিসের পলিমার তৈরি করে? রাইবো নিউক্লিওটাইডের পলিমার তৈরি করে। আরএনএ চেন তৈরি করে তো, এ তো আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের পলিমার তৈরি করে না, এ তৈরি করে রাইবো নিউক্লিওটাইডের পলিমার, অর্থাৎ আরএনএ চেন তৈরি করবে, তাই তো এর নাম আরএনএ পলিমারেজ। তাহলে এর নামটাতেই তো আছে এ কী করবে। তাহলে পরপর নিউক্লিওটাইড বা রাইবো নিউক্লিওটাইডকে এনে যুক্ত করে আরএনএ চেন তৈরি করবে এই পলিমারেজ নিজেই। তাহলে ও হাইড্রোজেন বন্ড ভাঙলো, এখন এই টেমপ্লেট স্ট্র্যান্ডকে কপি করে করে নিউক্লিওটাইডকে আনবে এবং পরপর জুড়ে আরএনএ চেন তৈরি করবে নিজেই, সব একাই করছে। একটা জিনিস, এই আরএনএ চেন যে তৈরি হয়, ধরো একটা নিউক্লিওটাইড লং, দুটো, তিনটে, চারটে, এ কিন্তু এই ডিএনএর সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলে। এবার ধরো এ আরও লম্বা হয়ে গেছে, ধরো 7-8 নিউক্লিওটাইড লম্বা হয়ে গেছে, তখন কিন্তু এই নতুন যে নিউক্লিওটাইডগুলো তারা কিন্তু হাইড্রোজেন বন্ড করে রাখবে ডিএনএ টেমপ্লেটের সঙ্গে, আগের কিন্তু হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, ফলে আরএনএ চেন কিন্তু এখান থেকে এরকম ঝুলে থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে আরএনএ চেনটার গ্রোথটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? আমি বহুবার বলেছি, এটা তাহলে 5 প্রাইম এন্ড, এর গ্রোথ তো হচ্ছে এদিকে, আরও ওপেন হবে, আরও এগোবে এদিকে, তাহলে এটা কিন্তু এর 3 প্রাইম এন্ড, তাই না? তাহলে আরএনএ চেনের গ্রোথ সবসময় হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। ক্লিয়ার? তাহলে এত অবধি ইনিশিয়েশন হয়েছে। তো যেই মুহূর্তে একটা আরএনএ চেন তৈরি হয়ে গেল মোটামুটি 9 থেকে 10 নিউক্লিওটাইড লম্বা, তখন কি হয়? এই সিগমা সাব ইউনিট খুলে বেরিয়ে যায়। তাহলে সিগমা সাব ইউনিট যদি খুলে বেরিয়ে যায়, তাহলে কে পড়ে রইল? পড়ে রইল কোর এনজাইম। কোর এনজাইম ছিল হলো এনজাইম, সেখান থেকে সিগমা সাব ইউনিট খুলে বেরিয়ে গেল, তাহলে এই কোর এনজাইমটার ওয়েট বাড়লো না কমলো? একটা সাব ইউনিট খুলে বেরিয়ে গেল, আলাদা হয়ে গেল, তাহলে বাকি যেটা পড়ে রইল তার ওয়েট তো কমে গেল, আগে এর সঙ্গে এ যুক্ত ছিল, এই ওয়েট কমে যাওয়ার ফলে কি হয়? এই যে কোর এনজাইম পড়ে রইল, কোর এনজাইম এবার ডিএনএর ওপর দিয়ে মুভ করার ক্ষমতা পায়, এবার তো ও এগোবে। ট্রান্সক্রিপশন তো শুধুমাত্র এইটুকু হবে না, ট্রান্সক্রিপশন তো আরও অনেকখানি অংশের হবে। তাহলে পলিমারেজ যদি এখানেই বাইন্ড করে থাকে, তাহলে এই অংশের হাইড্রোজেন বন্ড কে ভাঙবে? এই অংশের টেমপ্লেটকে কে কপি করবে, তাই না? ফলে আরএনএ পলিমারেজ যখন এগোবে, এগোনোর জন্য ওর ওয়েট লসের প্রয়োজন। ওয়েট লস করার জন্য ও কী করে? সিগমা সাব ইউনিটকে ছেড়ে দেয়। কেন? কারণ সিগমার তো আর কোনো কাজ বাকি নেই। সিগমার কাজ আমি কি বললাম? সিগমার কাজ হচ্ছে এই রিকগনিশন সিকোয়েন্স, মেনলি জিসি বক্সকে চিনে এখানে এসে বাইন্ড করা। তাহলে ওর কাজ হয়ে গেছে, ও খুলে বেরিয়ে যাবে। ক্লিয়ার?
আরেকটা জিনিস, এখানে এই যে আরএনএ চেনটা তৈরি হচ্ছে, এই আরএনএ চেনে কার পরে কোন নিউক্লিওটাইড আসবে এটা কার ওপর নির্ভর করে? এটা নির্ভর করে টেমপ্লেট ডিএনএর নিউক্লিওটাইডের সিকোয়েন্স কীরকম তার ওপর। এখানে এ থাকলে এখানে কি আসবে? ইউ আসবে। এখানে টি থাকলে এখানে এ আসবে। এখানে জি থাকলে এখানে সি আসবে, তাই না? ধরো এখানে আছে জি, তাহলে এখানে সি আসবে। এখানে আছে সি, তাহলে এখানে জি আসবে। তাহলে ডিএনএকে কপি করেই তো নিউক্লিওটাইডকে পরপর আনে। তাহলে আরএনএ যে পলিমারেজ, এই আরএনএ পলিমারেজ এনজাইমটা কার নির্দেশনায় কাজ করে? ডিএনএ টেমপ্লেটের নির্দেশনায় কাজ করে। ওই জন্য এই যে আরএনএ পলিমারেজ এনজাইম, এই আরএনএ পলিমারেজ এনজাইমকে কি বলা উচিত? বলা উচিত ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ এনজাইম। কেন বোঝা গেছে? কারণ ডিএনএর নির্দেশনাতেই কিন্তু ওরা পরপর নির্দিষ্ট নিউক্লিওটাইডকে নিয়ে আসে। এত অবধি ক্লিয়ার? তাহলে ইনিশিয়েশন পার্টটা বোঝা গেল, আরএনএ চেন সিনথেসিসটা শুরু হয়ে গেল। এবারে আমরা দেখব এলংগেশন প্রসেস। তাহলে এর এখন ওয়েট কমে গেছে, এখন আর সিগমা সাব ইউনিট এর সঙ্গে যুক্ত অবস্থায় নেই। এখন তাহলে এই ডিএনএ ধরে আস্তে এগোবে। এ যত এগোবে ও কিন্তু হাইড্রোজেন বন্ড ভাঙতে এগোবে। তার মানে ট্রান্সক্রিপশন বাবেলটা এই পলিমারদের সঙ্গে কিন্তু মুভ করবে। এবার দেখো, যেই মুহূর্তে এখান থেকে ও এগিয়ে এখানে চলে আসবে, তাহলে এখানটায় বাবেল তৈরি হয়েছে। এই রিজিয়নটা যে ওপেন হয়েছিল, এখানে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড কন্ডিশনে ডিএনএ আছে, এর গায়ে এসে এসএসবি প্রোটিন বাইন্ড করেছে, যেরকম রেপ্লিকেশনে হয়েছে, সেরকম কিছু কি আমি বলেছি? বলিনি। তাহলে এখানে যে ডিএনএকে আলাদা করা হয়েছিল, যেহেতু এখানে আরএনএ পলিমারেজ বসে আছে, ফলে এরা কিন্তু জুড়ে যাচ্ছিল না। যেই মুহূর্তে আরএনএ পলিমারেজ এই রিজিয়ন থেকে এগিয়ে সামনে চলে যাবে, এখান থেকে এগিয়ে যাবে, তাহলে এখানে আর বাধা দেওয়ার কেউ নেই, এসএসবি প্রোটিন নেই তো, ফলে এই অংশ কিন্তু আবার জুড়ে যাবে, কারণ কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বা কমপ্লিমেন্টারি বেস ছিল তো, এখানে কিন্তু আবার হাইড্রোজেন বন্ড হয়ে যাবে। তাহলে এর পরের ছবিটা কেমন হবে? এর পরের ছবিটা তাহলে এরকম হওয়া উচিত। দেখো তো, আমি নিচটাতেই আঁকি। তাহলে এই ধরো বাবেলটা চলে এসছে এখানে। ওকে, বাবেলটা এগিয়ে গেছে অনেক। বোঝা যাচ্ছে? তাহলে পলিমারেজ এখন এইখানে চলে এসছে। তাহলে আরএনএ চেনটা এখন অনেক লম্বা হয়ে গেছে, কেবলমাত্র একদম সামনের 3-4টে বেস পেয়ার হয়ে রয়েছে, বাকি তো বললাম খুলে যায়। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এই বাবল কিন্তু একটা সময় এখানে ছিল, কিন্তু যেই মুহূর্তে পলিমারেজ এগিয়ে গেছে, এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড যে ডিএনএ ছিল সিঙ্গেল স্ট্র্যান্ডেড অবস্থায়, তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই বলে তারা কিন্তু আবার জুড়ে গেছে। বোঝা গেছে? তাহলে কোনো অন্য এনজাইম মনে রাখার কোনো সমস্যাই নেই, কত ইজি প্রসেস দেখো। তাহলে এরকম চলছে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়েশন, মানে শুরু হলো প্রসেসটা। তাহলে এই স্টেপটা ছিল ইনিশিয়েশন, প্রসেসটা শুরু হলো। এখন দেখো আরএনএ যে নতুন চেনটা তৈরি হচ্ছে বলা হয় ট্রান্সক্রিপ্ট। তাহলে আরএনএ ট্রান্সক্রিপ্টটা আস্তে লম্বা হচ্ছে। তাহলে এই 2 নম্বর স্টেপটার নাম কি হওয়া উচিত? এলংগেশন, তাই না? তাহলে 1 নম্বর স্টেপ ইনিশিয়েশন, 2 নম্বর স্টেপ এলংগেশন। বোঝা গেল? তাহলে এই আরএনএ চেনের সিনথেসিস কত অবধি চলবে? আমি যে প্রথমে ছবিটা আঁকলাম, আমি এখানটায় আঁকছি ছোট করে, প্রথম যে ছবিটা আঁকলাম মনে করো, ধরো এখান থেকে এত অবধি হচ্ছে জিন, এই রিজিয়নটা ট্রান্সক্রিপশন হবে, তাই না? তাহলে আরএনএ চলছে, তাহলে আরএনএ সিনথেসিসটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে হবে এত অবধি ধরো। তাহলে এখন ধরো এইরকম অবস্থায় আছে, এখানে লাস্ট 3-4টে যুক্ত আছে। এবার তাহলে কোন রিজিয়নে চলে এসছে? টার্মিনেটর রিজিয়নে চলে এসছে। তাহলে টার্মিনেটর রিজিয়নে গিয়ে প্রসেসটা শেষ হবে, মানে টার্মিনেটর যে রিজিয়নটা, সেটা এই ট্রান্সক্রিপশন প্রসেসটাকে শেষ করতে হেল্প করবে, ঠিক তো? তাহলে শেষ করার জন্য এই টার্মিনেটর রিজিয়নে কিছু নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, আমি আসছি পরে। এত অবধি হয়ে গেলে আমি জায়গাটা মুছে দেবো, কারণ আমার বোর্ডটা লাগবে পুরো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। হয়েছে? মুছি? ওকে, কোথাও মিস হয়ে গেলে একটু রিভাইন্ড করে দেখে নেবে। আমি একটু ফাস্ট বলছি, নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে।
এবার 3 নম্বর পয়েন্ট হেডিং করো টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। ওকে, টার্মিনেশনটা দুভাবে হতে পারে। টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, টার্মিনেশনটা দুভাবে হতে পারে। একটাকে বলা হয় রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, আরেকটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। এই রোটা আবার কি জিনিস? রো হচ্ছে একটা প্রোটিন, রো সাইনটা হচ্ছে স্মল পি এর মতো, রো সাইনটা হচ্ছে এরকম স্মল পি এর মতো। ওকে, রো প্রোটিনের ভূমিকা আছে কি নেই তার উপর ডিপেন্ড করে। যেখানে রো প্রোটিন টার্মিনেশনে হেল্প করবে তাকে বলবো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, যেখানে রো প্রোটিনের কোনো ভূমিকা নেই তাকে আমরা বলবো রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তাহলে আমরা টার্মিনেটর রিজিয়নটা এখানটা আরেকবার আঁকি। ধরো এই লাস্ট রিজিয়নটা, মানে এখান থেকে ধরো টার্মিনেটর রিজিয়নটা ধরো এটা। তাহলে আমাদের মোটামুটি ট্রান্সক্রিপশন ধরো এত অবধি হয়ে আছে। তাহলে আমাদের বাবলটা এরম জায়গাতে মোটামুটি এখন ধরে নিতেই পারি যে আমাদের ট্রান্সক্রিপশন বাবলটা এখন মোটামুটি এরকম জায়গায় ধরো আছে। ওকে, এখানে 3-4টে লাস্ট বন্ড করে আছে। তাহলে পলিমারেজটাও এই রিজিয়নে আছে, পলিমারেজটা আরও এগোবে একটুখানি। এবার আমরা টার্মিনেটর রিজিয়নের বৈশিষ্ট্য দেখি। টার্মিনেটর রিজিয়নে এরকম একটা সিকোয়েন্স থাকে। আমি ফার্স্টে সিকোয়েন্সটা লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি, মুখস্থ করতে হবে না, একদম ইজি ব্যাপার। ধরো এরকম আছে জি সি জি জি সি এ এ এ এ জি সি সি জি সি। দেখো এই সিকোয়েন্সটার মধ্যে আমি প্রথমে একটা যা ইচ্ছে নিউক্লিওটাইড লিখলাম কয়েকটা, তারপরে কয়েকটা এ লিখলাম। এটা এ না লিখে অন্য কিছু লিখতে পারো, আমি বোঝার সুবিধার জন্য লিখলাম। তারপরে আবার কয়েকটা লিখলাম, এটার সঙ্গে এটার একটা মানে কি বলবো সম্পর্ক আছে। দেখো এই লাস্টেরটা আমি কি লিখলাম সি, সি এর কমপ্লিমেন্টারি কি হয় জি, এর প্রথমটা জি, এর সেকেন্ডের এর লাস্টের আগেরটা জি, জি এর কমপ্লিমেন্টারি সি, তাই এখানে সি, এখানে জি তাই এখানে সি, এখানে সি তাই এখানে জি, এখানে জি তাই এখানে সি। এরকম একটা অদ্ভুত এখানে যে সিকোয়েন্স তার ঠিক ইনভার্টেড সিকোয়েন্স এখানে একটু গ্যাপ দিয়ে, এই ব্যাপারটাকে বলা হয় ইনভার্টেড রিপিট সিকোয়েন্স। ওকে, ইনভার্টেড রিপিট সিকোয়েন্স। আরএনএ পলিমারেজ যখন আরও এগিয়ে যাবে এই টার্মিনেটর রিজিয়নে, তাহলে এই রিজিয়নটারও ট্রান্সক্রিপশন হয়ে যাবে। আমি শুধু এইটুকু রিজিয়নে ট্রান্সক্রিপশন হলে যে আরএনএর পার্টটা তৈরি হবে এইটুকু, আমি আগের পার্টটা আর ধরো এই পার্টটা আগের পার্টটা আছে, আমি ওটা নিয়ে এখন কথা বলছি না। তাহলে এইটুকু রিজিয়নের সিকোয়েন্স কি হওয়া উচিত? একটু বুদ্ধি খাটিয়ে ভাবো। দেখো তো, এখানে যদি জি থাকে এখানে কি আসবে? সি আসবে না? এখানে সি থাকলে জি, জি থাকলে সি, জি থাকলে সি, সি এর জন্য জি, তারপর পরপর 4টে ধরো এ আছে, তাহলে কি হবে ইউ 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 ইউ, তারপরে সি জি জি সি জি হলো। তাহলে এখানে যদি ইনভার্টেড রিপিট থাকে, একে যখন কপি করে আরএনএ তৈরি হবে, আরএনএর মধ্যেও ইনভার্টেড রিপিট তৈরি হয়ে গেছে। ভালো করে দেখো, এই রিজিয়নটা আর এই রিজিয়নটা ইনভার্টেড রিপিট হয়ে গেল না, তাই তো? ওকে, এবারে মনে করো এই মাঝখানের রিজিয়নটাকে ধরে আমি নিচের দিকে নামাচ্ছি। তাহলে এই ইনভার্টেড রিপিট দুটো যদি কাছাকাছি আসে তাহলে একটা এরকম স্ট্রাকচার হতে পারে। দেখো তো, আগের পার্টটা যেমন ছিল আছে, এই পার্টটা হচ্ছে এই পার্টটা। তাহলে এই রিজিয়নটার সিকোয়েন্স কি আছে দেখো, এখানে কি আছে সি, তারপরে জি, তারপরে সি, তারপরে সি, তারপরে জি, এখানে কি আছে 4টে ধরো ইউ 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 ইউ, তারপর কি আছে সি জি জি সি জি। তাহলে এই ইনভার্টেড রিপিট দুটো যদি পাশাপাশি চলে আসে, এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ড হওয়া পসিবল? এরা কমপ্লিমেন্টারি না? সিজির মধ্যে বন্ড হয় না, ঠিক তো? তাহলে বন্ড হবে। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো একে বলা হয় স্টেম লুপ স্ট্রাকচার
স্টেম লুপ স্ট্রাকচার, অথবা এর আরেকটা নাম কি, হেয়ার পিন স্ট্রাকচার। ঠিক, তাহলে রো ডিপেন্ডেন্ট হোক বা রো ইন্ডিপেন্ডেন্ট হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু টার্মিনেটর রিজিয়ানে এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্সটা থাকবেই থাকবে। আমরা প্রথমে এবার আলোচনা করি রো ইন্ডিপেন্ডেন্ট নিয়ে, অর্থাৎ যেখানে রো প্রোটিনের কোনো ভূমিকা নেই টার্মিনেশনে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আবার ইনভার্টেড রিপিট সিকোয়েন্সের পর অনেকগুলো অ্যাডেনিন নিউক্লিওটাইড থাকে। তাহলে ইনভার্টেড রিপিট সিকোয়েন্সের পর যদি অনেকগুলো অ্যাডেনিন থাকে, তাহলে একে কপি করে যে এমআরএনএ তৈরি হবে তার মধ্যে কোন নিউক্লিওটাইড আসবে? ইউরাসিল আসবে না? ইউ 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 আসবে না? তাহলে যখন এই বাবলটা এখানে চলে আসবে তখন তাহলে ছবিটা কেমন হবে? একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু মুছবো। হয়েছে? আচ্ছা, তাহলে এই বাবলটা এখন তাহলে এই রিজিয়নটায় চলে এসছে, ভালো করে দেখো। তাহলে এখন পলিমারেজ এগিয়ে এসছে, ফলে ধরো এই রিজিয়নটায় চলে এসছে, এইখানে পলিমারেজটা চলে এসছে। ওকে, তাহলে এখন এই ছবিটা এরকম হওয়া উচিত। এখানে তো পরপর টেমপ্লেটের মধ্যে আছে এ এ এ এ এ, তাই তো? তাহলে এখানে যে নতুন আরএনএ চেন তৈরি হচ্ছে সেখানে ইউ 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 ইউ, তাহলে এখানে বন্ডগুলো আছে, আর এখানটা তৈরি হয়ে গেছে ওই স্টেম লুপ স্ট্রাকচারটা। এবার দেখো এই মেকানিজমটা প্রচণ্ড ফাস্ট চলছে, প্রচণ্ড স্পিডে। যেই মুহূর্তে এই হেয়ার পিন লুপ স্ট্রাকচারটা ফর্ম হয়, একটা বাধা আসে, তাই না? ধরো খুব জোরে বাস চলছে, বাস প্রচণ্ড জোরে চলতে চলতে হঠাৎ করে তার স্পিডটা কমে গেল, তাহলে কি হয়? আমাদের ঝাঁকানি লাগে না, অর্থাৎ দাঁড়িয়ে আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? সেম ব্যাপারটা এখানে চলে, একটা প্রচণ্ড স্পিডে একটা প্রসেস চলছে, হঠাৎ করে একটা স্টেম লুপ স্ট্রাকচার হওয়ার ফলে প্রসেসটা একটুখানি একটা বাধা পায়, ফলে একটা হ্যাচকা টান পড়ে। হাইড্রোজেন বন্ড হয় কত রকমের? এ ডাবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি, এগুলোর সঙ্গে আমরা পরিচিত, এগুলো হচ্ছে নর্মাল বন্ড। এছাড়াও এ ডাবল বন্ড ইউ, এই বন্ডটাও হয়, এটা কিন্তু খুবই আনস্টেবল একটা বন্ড। দেখো এখানে কিন্তু এই আনস্টেবল বন্ড আছে, তাহলে যেই মুহূর্তে স্টেম লুপ স্ট্রাকচার হয়, যেই হ্যাচকা টানটা পড়ে, এই আনস্টেবল বন্ডটা ভেঙে যায়। যদি টেমপ্লেটের সঙ্গে নতুন আরএনএ যে তৈরি হচ্ছে তার মধ্যে হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, তাহলে এই আরএনএ চেনটা কী হবে? খুলে চলে আসবে না? তো যেই মুহূর্তে এই আরএনএ চেনটা খুলে চলে এলো, ট্রান্সক্রিপশন শেষ। আরএনএ পলিমারেজ এখান থেকে খুলে চলে যাবে, খুলে গেলে কী হবে? ডিএনএ আবার জুড়ে যাবে, ট্রান্সক্রিপশন শেষ। তাহলে এখানে যে ট্রান্সক্রিপশন প্রসেসটা শেষ হলো, সেখানে কি আমরা রো প্রোটিনের কোনো ভূমিকা পেলাম না। তাহলে একে আমরা কি বলবো? রো ডিপেন্ডেন্ট বলবো না রো ইন্ডিপেন্ডেন্ট বলবো? অবশ্যই রো ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে রো ইন্ডিপেন্ডেন্টের বৈশিষ্ট্য কি বললাম আমি? ইনভার্টেড রিপিট সিকোয়েন্সের পর ডিএনএ টেমপ্লেটে একটা অ্যাডেনিন নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে, পরপর অ্যাডেনিন, ফলে আরএনএর মধ্যে চলে আসে ইউরাসিল। এ ইউ বন্ডিংটা আনস্টেবল বন্ডিং, ওই হেয়ার পিন লুপ ফর্ম হওয়ার ফলে যে ঝটকাটা লাগে, হ্যাচকা টানটা পড়ে, তার ফলে আনস্টেবল বন্ডটা ভেঙে যায় এবং আরএনএ ট্রান্সক্রিপ্টটা পৃথক হয়ে যায়, প্রসেসটা শেষ হয়ে যায়। এবারে আমরা দেখব রো ডিপেন্ডেন্ট। রো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু এই রিজিয়ানে এই অ্যাডেনিনের এই সিকোয়েন্স থাকে না, ওখানে নর্মাল এ থাকতে পারে, কিন্তু ওরকম পরপর এ থাকে না। তাহলে জি সি এগুলোও থাকে। তাহলে এখানে যদি এ টি জি সি সবই থাকে, তাহলে এখানে নিশ্চয়ই পরপর ইউ আসবে না। এখানে ধরো এসছে জি এ সি জি, এরকম এসছে, তাহলে এখানে নিশ্চয়ই এখন আর এ ইউ বন্ডিং হয়নি। এখানে যদি জি এ সি জি এরকম থাকে, তাহলে এখানে কি হয়েছে? সি ইউ জি সি, তাহলে এখানে তো আর সব কটা আনস্টেবল বন্ড না। তাহলে এখন কি ওই হ্যাচকা টানের ফলে এই বন্ড ভাঙবে? এগুলো তো স্টেবল বন্ড, এরা কিন্তু ওই হ্যাচকা টানে ভাঙবে না। তাহলে যেক্ষেত্রে রো ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আরএনএ চেনটা যখন শুরু হচ্ছে প্রসেসটা, এখন তো প্রসেস শেষের দিকে, ধরো শুরুর দিকে আরএনএ চেনটা ছোট্ট একটু হয়েছে, তখনই কি হয়? আরএনএর যে এই 5 প্রাইম এন্ড 3 প্রাইমের দিকে গ্রোথ হচ্ছে, এই 5 প্রাইম এন্ডের দিকে একটা নির্দিষ্ট জায়গায় একটা প্রোটিন এসে বাইন্ড করে আরএনএ চেনের ওপর। এই প্রোটিনটার নাম হচ্ছে রো প্রোটিন, এবং এই আরএনএ ট্রান্সক্রিপ্টে বাইন্ড করার পর এই রো প্রোটিনটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আরএনএ বরাবরও মুভ করতে শুরু করে।
এবার এ তো একটু পরে এসছে, আরএনএ পলিমারেজ যুক্ত হওয়ার একটু পরে এসছে, এর মুভ করা স্পিড এবং আরএনএ পলিমারেজের মুভ করা স্পিড এক্স্যাক্টলি সেম, ফলে এ একটু পরে এসে যুক্ত করেছে, ফলে আরএনএ পলিমারেজ যেমন এগোচ্ছে ও তেমনই এগোচ্ছে সেম স্পিডে, ফলে এ কিন্তু কখনোই আরএনএ পলিমারেজকে ধরতে পারে না যেহেতু সেম স্পিড। কিন্তু যেই মুহূর্তে হেয়ারপিন লুপ ফর্ম হলো, হেয়ারপিন তো সবার ক্ষেত্রেই হচ্ছে ইনভার্টেড রিপিট সিকোয়েন্স থাকার জন্য, যেই মুহূর্তে হেয়ারপিন লুপটা ফর্ম হলো, আমি বললাম না একটাখানি স্পিডটা কমে যায়, হেয়ারপিন লুপটা যেই ফর্ম হলো যেই মুহূর্তে স্পিডটা কমলো, এর স্পিড তো আর কমেনি, স্পিডটা কার কমেছে, পলিমারেজের স্পিড কমেছে, তাহলে রো এর কিন্তু স্পিড কমেনি। এই রো প্রোটিনটার জেনে রাখো, রো প্রোটিনটার হেলিকেজ অ্যাক্টিভিটি আছে। হেলিকেজ অ্যাক্টিভিটি মানে রেপ্লিকেশন পড়া হয়ে গেছে, ডিএনএ হেলিকেজ কি করে, হাইড্রোজেন বন্ড ভাঙে। তাহলে এই প্রোটিনটা কিন্তু এই আরএনএ দিয়ে যেতে 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 এখানে চলে আসবে, এই সব হাইড্রোজেন বন্ড ভাঙতে 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 এগোবে, সেই কিন্তু এখানে গিয়ে এই হাইড্রোজেন বন্ডগুলোও ভেঙে দেবে। তাহলে রো প্রোটিন এই ডিএনএ টেমপ্লেট এবং আরএনএ চেনের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ডগুলো ভাঙবে, ভেঙে দিলেই কি হবে, আরএনএ চেন পৃথক হয়ে গেল, রো প্রোটিনও সরে আসবে, আরএনএ পলিমারেজও চলে যাবে, ডিএনএ আবার জুড়ে যাবে। তাহলে এভাবে যে টার্মিনেশনটা হলো, এই টার্মিনেশনে কিন্তু রো প্রোটিনের ভূমিকা আছে, তাই একে আমরা বলবো রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তাহলে টার্মিনেশনটা দু রকমের হয়, রো ইন্ডিপেন্ডেন্ট, রো ডিপেন্ডেন্ট। এখানেই কিন্তু প্রসেসটা আমাদের শেষ। টার্মিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোর্ডের পরীক্ষাতেও কোয়েশ্চেন আসে 3 নম্বরের, মানে বড় করে লেখার জন্য। ওকে, তাহলে এখানেই আমাদের ট্রান্সক্রিপশন শেষ হলো। এরপরে প্রোক্যারিওটদের ক্ষেত্রে এই আরএনএর কোনো মডিফিকেশন হয় না, এরই কিন্তু ট্রান্সলেশন শুরু হয়ে যায়, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু মডিফিকেশন হয়, আমি পরে বলবো, আর তারপরে হয় ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এত অবধি রইল।